আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি পিআর পদ্ধতি নিয়ে আলোচনা বেশ তুঙ্গে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ পরবর্তী মিডিয়ায়, অনলাইনে, অফলাইনে সর্বত্র এ নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং কোথাও কোথাও সমালোচনাও চলছে। গত দুদিন থেকে একটা বিষয় খুব বেশি পরিমাণ আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব দলীয় স্বার্থে এই দাবিকে নতুনভাবে সামনে আনছে কিনা। আমাদের কোনো কোনো প্রিয়জন, আপনজন দাবি করতে চাচ্ছেন যে একদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ভোট বাক্সের কথা বলছেন, অপরদিকে আবার পিআর পদ্ধতির কথা বলছেন। তাহলে দুটো তো একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিউ কোনটা? কেউ কেউ এটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিমুখিতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতার বিষয় হিসেবে দেখছেন এবং সেভাবে সেটা মিডিয়ায় উঠে আসছে। কেউ কেউ অবশ্য সেটা পর্যালোচনার পর্যায়ে রেখে সমালোচনা করেছেন যে এই বিষয়টা সমাধান হওয়া দরকার। আমরা প্রথমেই যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন করে কিংবা ২-৪-৫ দিন আগে এই দাবি উঠিয়েছে, এটা মোটেও সঠিক নয়। বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০০৮ সাল থেকে প্রচলিত যে পন্থা ও পদ্ধতি নির্বাচন আছে এর বিপরীতে পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলে আসছে। অতএব ষড়যন্ত্র তত্ত্ব যারা এখানে মেলানোর চেষ্টা করছেন যে নতুনভাবে তাদেরকে কেউ যুক্ত করেছে কিনা, কিংবা ভারত এই নতুন তত্ত্ব দিয়েছে কিনা, কিংবা আওয়ামী লীগ পিছন থেকে এই তত্ত্বটা সরবরাহ করেছে কিনা, আশা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ধারাবাহিক কার্যক্রম সম্পর্কে যাদের ধারণা আছে, ন্যূনতম ইতিহাস যাদের জানা আছে, তারা অন্তত পক্ষে এই বদ ধারণার গুণা থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রস্তাবনা দ্বিমুখিতার যে দাবি। দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই যে কথা বলছে সেটা হচ্ছে ইসলামপন্থীদের শক্তি অর্জন। এখানে ইসলামপন্থীদের শক্তি সঞ্চিত হওয়া, অর্জিত হওয়া এবং সেই শক্তির বহিঃপ্রকাশের জন্য দুটো পন্থা রয়েছে। একটা হচ্ছে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এই ক্ষেত্রে ইসলামপন্থীদের শক্তিগুলো খুব স্বাভাবিকভাবেই জানান দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। সেটা কিভাবে হবে আমি একটু পরে বলছি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা এখন অধিক পরিমাণ আলোচিত, সেটা হচ্ছে ইসলামপন্থীদের ভোটের একটি বক্স হওয়া। দেখুন, এখানে এই দুটো প্রস্তাবনা কোনোটাই ইসলামী রাজনীতিবিদ কিংবা ইসলামী শক্তির উত্থান ঠেকানোর জন্য নয়, বরং উভয়টা প্রস্তাবনাই ইসলামী শক্তিগুলোর যে উত্থান সেটাকে ত্বরান্বিত করা এবং শক্তিশালী করার জন্য। সেটা আমি একটু আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে পিআর পদ্ধতির প্রস্তাবনা। দেখুন, ইসলামী জোট কিংবা রাজনৈতিকভাবে একতাবদ্ধ হওয়ার একটা মৌলিক উদ্দেশ্য থাকবে আমাদের অধিক পরিমাণে নেতৃবর্গকে বা সাংসদদেরকে সংসদে পাঠিয়ে আমাদের সেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এখন যদি সেটা পিআর পদ্ধতিতে হয় তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা এখানে কয়েকটা জিনিস দ্বারা উপকৃত হব। এক নাম্বার হচ্ছে আমাদের ছোট ছোট দল যেগুলো আছে সেগুলো তারা গোটা দেশের ভোটগুলো কাউন্ট করে সেখান থেকে দু একজন করে নির্বাচিত প্রার্থীকে তারা সংসদে প্রেরণ করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে একটা বাস্তবতার কথা আমরা বলি, সেটা হচ্ছে নির্বাচনী ঐক্য, সমঝোতা বা ঐক্যের কথাগুলো তো সুন্দর মনে হয়, কিন্তু সেই ঐক্য বাস্তবের অত সহজ নয়, যেমনটা আমরা গত 7 মাস ধরে দেখেছি। দেখুন, ঐক্যের আলোচনা আসলেই সেখানে কার নেতৃত্বে হবে, সেখানে সারা দেশে নির্বাচন করতে গিয়ে সমঝোতার পন্থা কি হবে, কাদেরকে কোথায় দেয়া হবে, কতটুকু দেয়া হবে, তারপর সরকার গঠন হলে সেখানে প্রধান কারা থাকবেন, মন্ত্রী কার কয়টা নেবে, অনেকগুলো বিষয় কিন্তু থাকে। কিন্তু যদি পিআর পদ্ধতি হয়ে যায় তাহলে এটা এমন একটা সিস্টেম যে এই সিস্টেমে অটোমেটিকলি সেখানে নিম্নকক্ষে, উচ্চকক্ষে, সচিবালয়ে, মন্ত্রণালয়ে, প্রশাসনে, স্থানীয় যেই সরকার আছে ওই সমস্ত জায়গাগুলোতেই এটার একটা নির্দিষ্ট সেট রয়েছে যে জাতীয় সংসদে প্রতিনিধিত্বশীল যে সমস্ত দল থাকবে তাদের সংখ্যানুপাতিক হারে পুরো জায়গাগুলোর মধ্যেই কিন্তু ব্যক্তিবর্গ সেখানে অটোমেটিক সেট হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবে এখানে যখন অনেকগুলো রাজনৈতিক দল তাদের জায়গা থেকে ব্যক্তিবর্গ সেখানে যাবেন, তো দেখা যাবে সমস্ত দলগুলো এখানে উপকৃত হবে। পিআর পদ্ধতিতে সর্বাধিক উপকৃত হবে হচ্ছে আমাদের যে সমস্ত নাম সর্বস্ব দলগুলো আছে, তারাও সেখানে উপকৃত হবে। দেখুন,
বাংলাদেশে বহু ইসলামী রাজনীতিবিদ যারা রয়েছেন আমাদের আকাবির পর্যায়ের, একটা সময়ে তাদের প্রচন্ড দাপট ছিল রাজপথে, প্রচন্ড দাপট ছিল সারা দেশেই, যাদের এক কথায় সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে সেই দলগুলো নামমাত্র আমরা বলতে হচ্ছে, নাম সর্বস্ব বলতে হচ্ছে। কেন? তিনি যখন চলে গিয়েছেন দলটাও শেষ হয়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে যে যদি পিআর পদ্ধতি হয় তখন দেখা যাবে এই যে কোনো একটা দলের এই পতনের এই যে পরিবেশটা, এটা অনেকাংশেই সেটা কমে আসবে। কারণ তখন প্রতিটা দল চেষ্টা করবে গোটা দেশে আমাদের যত বেশি পরিমাণ ভোট বাড়বে, রাষ্ট্রে আমাদের তত বেশি পরিমাণ প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে। আর পিআর পদ্ধতি থাকার কারণে কোনো বড় দলের কাছে দায়বদ্ধতা থাকা কিংবা নিজের আদর্শের বিপরীত কোনো দলের সাথে জোটবদ্ধতা হওয়া, যেমন ধরুন ইদানিংকালে ইসলামী জোটের যে কথা আসছে, এই ইসলামী জোটেও এই যে সবাই সম্মত হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন নয়। কেউ কেউ এই ইসলামী জোটে থাকতে চাচ্ছেন না, তাদের এখানে বড় ধরনের যৌক্তিকতা আছে কোনো কোনো ইসলামী রাজনৈতিক দলকে নিয়ে। উদাহরণস্বরূপ আমাদের কোনো কোনো ভাইদের বক্তব্য হচ্ছে যে জামাত এই জোটে থাকে, তাহলে তারা এই জোটে থাকবেন না। তারপর আবার অনেকের দাবি হচ্ছে যে গোটা দেশে আমরা যদি ইসলামী জোটের সাথে জোটবদ্ধ হই তাহলে আমাদের বাকি দলগুলো ভ্যানিশ হয়ে যাবে। এ ধরনের অনেকগুলো বিষয় আছে যার কিছু বাস্তবতা আছে, যা এর মধ্যে কিছু আছে কল্পিত। আর প্রশ্ন হচ্ছে যদি বাস্তব সমস্যাগুলোকে সামনে রেখে আমি বলি, ধরুন উদাহরণস্বরূপ অনেক ইসলামী রাজনৈতিক দল আছে এবং সেটা বাস্তবতা যে তাদের আকীদাগত সমস্যা আছে, চিন্তাগত সমস্যা আছে, বা অতীতের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এখন যদি আপনি তাদের সাথে ঐক্য করতে না চান তাহলে পিআর পদ্ধতি খুব স্বাভাবিকভাবে এখানে একটা উত্তম পন্থা হবে। কারণ হচ্ছে তখন আর নিজের মতাদর্শের বিপরীত কোনো দলের সাথে ঐক্যতাবদ্ধ হতে হচ্ছে না। সুতরাং আমরা মনে করি পিআর পদ্ধতি এবং প্রচলিত এই পন্থার পদ্ধতির তুলনায় আমাদের জন্য পিআর পদ্ধতিটা অতি শক্তিশালী। বাকি এখানে যে কথাটা থেকেই যায় সেটা হচ্ছে যে ইসলামপন্থী দলসমূহের মধ্যে যে রাজনৈতিক ঐক্যের কথা চলছে, এই সময়ের মধ্যে ইসলামী আন্দোলনের পিআর পদ্ধতির এই প্রস্তাবনা, কিন্তু জামাত ইসলামীর সহ আরো দলগুলোর পিআর প্রস্তাবনা তাদের ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি করবে কিনা? না, এখানে ফাটল তৈরি করার কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে যে এখানে টোটাল ভিউটাই দুইটা, হয় এখানে একটা ভোট বক্স হবে অথবা পিআর পদ্ধতিতে হয়ে যখন প্রত্যেক দল থেকে প্রতিনিধি যাবে তখন তারা সম্মিলিত হবে রাষ্ট্রের সংসদে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এখানে আরেকটা কথা যেটা বারবার উঠে আসে সেটা হচ্ছে যে পিআর পদ্ধতিতে হিন্দুরা প্রতিষ্ঠিত হবে, হিন্দুত্ববাদ এখানে প্রতিষ্ঠিত হবে। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই, দেখুন এদেশের জনসংখ্যার যেই অংশটুকু হিসাব যদি টোটাল হিন্দুরাও মিলে কোনো একটা রাজনৈতিক দল দাঁড় করায় এবং সেখানে তারা তাদেরকে ভোট দেয়, তাহলে তাদের এই পরিমাণ প্রতিনিধি নির্বাচিত হবে না যেই পরিমাণ প্রতিনিধি আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের দলের মাধ্যমে বিধর্মীদেরকে প্রতিনিধি হিসেবে বানিয়ে সংসদে দেয়। উদাহরণস্বরূপ বিএনপিতে কি হিন্দু নেই, খ্রিস্টান, বৌদ্ধ ওরা নেই, আওয়ামী লীগে নেই, জাতীয় পার্টিতে নেই, আরো যে সমস্ত দলগুলো আছে ওই সমস্ত দলগুলোতে কি এই ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতিনিধি নাই? তাদেরকে কি বিগত সময় সেখানে নেওয়া হয়নি? শুধু এতটুকু না, বাম সহ বিভিন্ন ধরনের যারা রয়েছে তাদেরকে প্রশ্রয় দিয়ে কি বিগত সময়গুলোতে সংসদে আসন দেওয়া হয়নি? সুতরাং এখন যারা পিআর পদ্ধতিকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার কথা বলছেন আমরা তাদেরকে স্পষ্টভাবেই বলি, আপনারা যে সমস্ত দলের সাথে আঁতাত করার চেষ্টা করছেন তারা তো ওপেন হিন্দুদের প্রতিনিধি তাদের সাথে রেখে সেখানে আপনাদের চেয়েও অধিক পরিমাণ লোকদেরকে হয়তো নমিনেশন দিবে এবং সবগুলো দল যেই পরিমাণ হিন্দুত্ব তোষণ করে এবং তাদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করে ভারতের সন্তুষ্টি প্রাপ্তির জন্য সমস্ত হিন্দুরা মিলে পিআর পদ্ধতিতে যে আসন না পাবে এর চেয়ে বেশি পরিমাণ আসন এভাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো হিন্দুরাও এই দেশের জনগণ, তাদেরও প্রতিনিধি থাকা সংসদে জরুরি। বৌদ্ধ, খ্রিস্টান সহ বাকি যারা আছে তাদেরও থাকা জরুরি। তারা যদি ধর্মীয় আলোকে একতাবদ্ধ হতে পারে তখন আমরাও আরো শক্তিশালী ভাবে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে পারবো যে হিন্দুরা তাদের ধর্মীয় আলোকে একতাবদ্ধ হয়েছে, আসুন আমরাও একতাবদ্ধ হই। এবং যেহেতু ওদের চর্চাটা ধর্মীয় আলোকে হচ্ছে, আমরা তখন ধর্মীয়ভাবে রাজনীতি করে সেটাকে অগ্রসর করিয়ে নিতে পারবো। এটা আমাদের জন্য আরো শক্তিশালী ওয়ে তৈরি হবে। সুতরাং আমি মনে করি এই সময়ের মধ্যে আমরা
পারস্পরিক অপ্রয়োজনীয় বিতর্কে না জড়িয়ে বরং এই বিষয়গুলোকে আমরা বোঝার চেষ্টা করি। এখানে পিয়ার পদ্ধতি ও ভোটার বক্স দুটো সম্পূর্ণ ভিন্ন পন্থা, অর্থাৎ যেই পন্থাগুলো আমাদের সবার জন্য উপকৃত হয়, মূলত উভয় পন্থা এই চেষ্টাটা এখান থেকে করে দেওয়া হচ্ছে। অর্থাৎ পিয়ার পদ্ধতি হলে সামগ্রিকভাবে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত সুবিধাজনক হবে, কারণ সেক্ষেত্রে তাদের কাজ বাড়বে, কাজের গতি বাড়বে এবং দেশব্যাপী নিজেদের জনশক্তি বৃদ্ধির জন্য মনোবল তৈরি হবে। আর যদি সেটা না হয় তাহলে ভোট বক্সটা রয়েছে। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি যে মেসেজ কেউ কেউ দেওয়ার চেষ্টা করছেন, ইসলামী আন্দোলন একই মুখে দুই কথা বলছে, দ্বিমত ভিন্ন, একই মুখে দ্বিমুখী আচরণ করছে, মোটেও সেটা সঠিক না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহৎ ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে তারা এই কাজটুকু করছেন। অতএব আমরা আশা করব আমাদের যে সমস্ত শুভাকাঙ্ক্ষী, প্রিয়জন, আপনজন এবং আমাদের রাজনৈতিক সহযোদ্ধাগণ আছেন, আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ভিউটা উপলব্ধি অনুভব করে আপনারা সামনে অগ্রসর হবেন। শেষ করব ছোট্ট একটা কথা বলে, অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মঞ্চে এই ভিন্ন ধর্মাবলম্বীদের বক্তব্য দেওয়া, ভিন্ন ব্যক্তিদের বক্তব্য দেওয়া, ভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য দেওয়া, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে মন্তব্য করে থাকে। তাদের জন্য ছোট্ট এই অংশটুকু, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলিকভাবে রাজনীতির জায়গাটাকে প্রসারিত করেছে তিনটি মৌলিক বিষয়কে সামনে রেখে: এক, ইসলাম; দুই, দেশ; তিন, মানবতা। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো কারো সাথে রাজনৈতিক বৈঠক কিংবা সভা সমাবেশ করে ইসলামের স্বার্থকে সামনে রেখে, কারো কারো সাথে তাদের পারস্পরিক সম্পর্ক তৈরি হয় দেশের স্বার্থকে সামনে রেখে, কারো কারো সাথে তাদের রাজনৈতিক বোঝাপড়া হয় সেটা হচ্ছে মানবিকতাকে সামনে রেখে। অতএব সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যেহেতু সবাই এই সমস্ত বিষয়গুলোর সাথে যুক্ত আছে, বিধায় বিভিন্ন ধরনের বিভিন্ন মতের পথের মানুষের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠকগুলো আপনারা দেখতে পান। আমরা আশা করব মূল্যায়ন করার ক্ষেত্রে অবশ্যই স্থানকাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি বিবেচনায় সেটাকে মূল্যায়ন করবেন। আগামীতে আবারও দেখা হবে কখনো, সে প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি।